কল্পনা করো এমন একটা জায়গার কথা যেখানে দাঁড়ালে তোমার একপাশে তুষারঝড় বইছে আর অন্য পাশে উত্তপ্ত মরুভূমির বালি উঠছে, যেখানে পৃথিবীর সবথেকে উঁচু পাহাড়ের চূড়া আকাশ ছুঁয়েছে, আবার সবথেকে নিচু জলাভূমি মাটির গভীরে নেমে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি আমাদের নিজের মহাদেশ এশিয়া নিয়ে। 4,44,00,000 বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত এই মহাদেশটি উত্তর গোলার্ধে অবস্থিত। এর উত্তর দিকে আছে সুমেরু মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর আর পূর্বে প্রশান্ত মহাসাগর। চলো আজ এই বিশাল মানচিত্রের ভেতর লুকিয়ে থাকা রোমাঞ্চকর গল্পগুলো খুঁজি। এশিয়ার মানচিত্রের ঠিক মাঝখানে তাকালে দেখবে এক অদ্ভুত গিঁট বা গ্রন্থি, যাকে আমরা বলি পামির গ্রন্থি। এখান থেকেই পিয়ানোর রিডের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে পৃথিবীর সেরা সব পর্বতমালা। পশ্চিমে চলে গেছে হিন্দুকুশ ও সুলেমান পর্বত, আর পূর্ব দিকে হিমালয়, কারাকোরাম ও কুয়েনলুন। মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন আর কাঞ্চনজঙ্ঘার মতো বিশালাকার সব শৃঙ্গ এই এশিয়াতেই রাজত্ব করে। এই পাহাড়গুলোই এশিয়ার উত্তর আর দক্ষিণকে আলাদা করে রেখেছে। আর পাহাড়ের মাঝখানে লুকিয়ে আছে তিব্বত মালভূমির মতো রহস্যময় সব জায়গা, যা কিনা পৃথিবীর উচ্চতম মালভূমি। পামিরকে কেন পৃথিবীর ছাদ বলা হয় জানো? কারণ এর গড় উচ্চতা প্রায় 4,800 মিটার। ভাবা যায়? এশিয়ার নদীগুলো যেন এক একটা গল্প। উত্তর দিকে ওব, ইনিসিয়ার লেনা নদী বইছে সাইবেরিয়ার ওপর দিয়ে। এই নদীগুলো কিন্তু খুব অদ্ভুত। এদের মোহনা উত্তরে হওয়ায় শীতকালে মুখটা বরফে জমে যায়, ফলে পেছনের জল এসে মাঝপথে প্রবল বন্যা ঘটায়। আবার দক্ষিণ দিকে তাকালে দেখবে সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্র, যাদের পলিমাটি দিয়ে তৈরি হয়েছে উর্বর সব সমভূমি। এশিয়ার সবথেকে দীর্ঘ নদী ইয়াংসি, যা চীনের বুক চিরে বয়ে গেছে। এছাড়াও আছে মেকং, মেনাম আর ট্রাইগ্রেস ইউফ্রেটিস। এই নদীগুলোর তীরেই কিন্তু পৃথিবীর প্রাচীনতম সব সভ্যতা গড়ে উঠেছিল। মনে রাখবে, এশিয়াকে বলা হয় নদীমাতৃক মহাদেশ, কারণ এই নদীগুলোই কয়েকশো কোটি মানুষের অন্ন যোগায়। এশিয়ার আবহাওয়া এতটাই বিচিত্র যে একে চরম ভাবাপন্ন মহাদেশ বলা হয়। দক্ষিণ এশিয়ায় যখন আর্দ্র মৌসুমি বায়ু আসে, তখন শুরু হয় ঝমঝমে বৃষ্টি। এই বৃষ্টির ওপর নির্ভর করেই ভারত ও বাংলাদেশের কৃষিকাজ চলে। কিন্তু তুমি যদি পশ্চিম এশিয়ায় যাও, সেখানে দেখবে থর বা আরব মরুভূমি, যেখানে বৃষ্টির দেখা পাওয়াই ভার। আবার সুদূর উত্তরে সাইবেরিয়াতে গেলে দেখবে সেখানে টাইগা বনভূমি, যেখানে পাইন আর ফার গাছের ওপর সারা বছর বরফ জমে থাকে। ভূমধ্যসাগরের তীরে গেলে দেখবে লেবু আর আঙুরের বাগান, কারণ সেখানে শীতকালে বৃষ্টি হয়। আর নিরক্ষরেখার কাছাকাছি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ায় গেলে দেখবে ঘন চিরহরিত অরণ্য, যেখানে সারাদিন ভ্যাপসা গরম আর রোজ বিকেলে বৃষ্টি হয়। এশিয়া হল ৪৮টি দেশের এক বিশাল পরিবার। সবথেকে বড় দেশ রাশিয়া, যার বিস্তার এতটাই যে এর এক প্রান্তে যখন সকাল হয়, অন্য প্রান্তে তখন রাত। আবার ছোট দেশ মালদ্বীপ যেন নীল সমুদ্রের বুকে ভেসে থাকা ছোট ছোট পান্না। জনসংখ্যার দিক থেকে ভারত ও চীন হল বিশ্বের সেরা। কিন্তু এশিয়ার আসল শক্তি লুকিয়ে আছে এর সম্পদে। দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোতে মাটির নিচে আছে অফুরন্ত খনিজ তেলের ভাণ্ডার, যাকে বলা হয় তরল সোনা। এই তেলের ওপর ভিত্তি করেই সৌদি আরব বা কুয়েত আজ এত ধনী। আবার পূর্ব দিকে তাকালে দেখবে উদীয়মান সূর্যের দেশ জাপান। খনিজ সম্পদ কম থাকলেও নিজেদের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে তারা আজ প্রযুক্তিতে বিশ্বের ১ নম্বর। চীনের হুয়াংহো অববাহিকাকে বলা হয় চীনের মূল ভিত্তি, যদিও একসময় বন্যার জন্য একে চীনের দুঃখ বলা হতো। আমাদের এই সফরে বিশেষ করে বলতে হয় জাপানের কথা। জাপানের টোকিও ইয়োকোহামা অঞ্চলটি পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পাঞ্চলগুলোর একটি। ওসাকা শহরকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। জানো কি, সমুদ্রের থেকে মাটি ভরাট করে জমি উদ্ধার করে জাপানিরা বড় বড় কলকারখানা বানিয়েছে, যাকে বলা হয় পোল্ডার ভূমি। এই পোল্ডার ভূমি তৈরির প্রক্রিয়াটি কিন্তু এক বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং। জাপানের মতো ছোট্ট পাহাড়ি দেশে সমতল জমির বড্ড অভাব, তাই তারা ঠিক করল সমুদ্রের বুক থেকেই জমি ছিনিয়ে নেবে। প্রথমে সমুদ্রের অগভীর অংশে শক্তিশালী কংক্রিটের বাঁধ দেওয়া হয়, যাতে লোনা জল ভেতরে ঢুকতে না পারে। এরপর সেই আবদ্ধ এলাকা থেকে পাম্প দিয়ে সব জল বের করে নেওয়া হয়। তলায় পড়ে থাকা কাদা আর পলিকে বিভিন্ন প্রক্রিয়ায় শুকিয়ে সেখানে পাথর আর বালি ফেলে তৈরি করা হয় শক্ত মাটি। এই উদ্ধার করা জমিতেই আজ জাপানের বড় বড় স্টিল প্ল্যান্ট, গাড়ি তৈরির কারখানা আর বিশাল সব বন্দর গড়ে উঠেছে। জাপানের কাওয়াসাকি বা চিবা অঞ্চলের দিকে তাকালে বোঝা যায় মানুষ চাইলে বিজ্ঞানের জোরে সমুদ্রকেও হার মানাতে পারে। এই পোল্ডার ভূমি শুধু জাপান নয়, এশিয়ার আধুনিক অগ্রগতির এক জলজান্ত প্রতীক।
তাহলে বন্ধুরা, আজ আমরা দেখলাম এশিয়া শুধু একটি মহাদেশ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। উত্তরের বরফ থেকে দক্ষিণের সমুদ্র, তেলের খনি থেকে ধানক্ষেত, সব কিছুই এই এশিয়ার অংশ। আমাদের এই বৈচিত্র্যই আমাদের গর্ব। এই বিশাল মহাদেশের প্রতিটি ধূলিকণা আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। হিমালয়ের উচ্চতা আমাদের যেমন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়, তেমনি সিন্ধু বা গঙ্গার সমভূমি আমাদের শেখায় ধৈর্যের সাথে এগিয়ে চলার মন্ত্র। এশিয়ার প্রতিটি কোণ আজ আধুনিকতার সাথে প্রাচীন ঐতিহ্যের এক মেলবন্ধন ঘটিয়েছে। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও আমাদের শেকড় কিন্তু সেই মেসোপটেমিয়া বা সিন্ধু সভ্যতার উর্বর মাটিতেই প্রথিত। আমরা আজ সেই মহাদেশের বাসিন্দা, যেখানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ একে অপরের সাথে সংস্কৃতি আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এশিয়া মানেই হলো সম্ভাবনা, এশিয়া মানেই হলো আগামীর ভবিষ্যৎ। আজ হয়তো আমাদের এই কাল্পনিক সফর এখানেই শেষ হচ্ছে, কিন্তু তোমার জানার আগ্রহ যেন কখনো শেষ না হয়। মনে রেখো, তোমার পড়ার বইয়ের পাতায় এশিয়ার যে মানচিত্রটি আঁকা আছে, তার প্রতিটি রেখায় লুকিয়ে আছে কয়েক হাজার বছরের গল্প। সেই গল্পগুলো খুঁজে বের করার দায়িত্ব এখন তোমার। ভালো থেকো, শিখতে থেকো, আর নিজের মহাদেশকে ভালোবেসে বিশ্বজয়ের পথে এগিয়ে চলো। পরের ভিডিওতে আমরা অন্য কোনো মহাদেশের নতুন কোনো রহস্য উন্মোচন করতে আবারও ফিরে আসব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, কেমন লাগছে আমাদের ক্লাস? গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমি তোমাদের উন্নত শিক্ষা দিতে সবসময় প্রস্তুত। আমাদের শিক্ষকদের এই পরিশ্রম ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তাদের উৎসাহিত করো। তোমাদের আর কি কি প্রয়োজন বা কোন বিষয়ে স্লাইড দরকার জানাও, আমরা সেই মতোই পাঠদান করব। পরবর্তী ক্লাসগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের স্বপ্ন পূরণের লড়াইয়ে আমরা সবসময় পাশে আছি। ধন্যবাদ।